আজকের সংবাদে সবাইকে স্বাগতম। 9 তারিখ কি হচ্ছে এবং কি তার আগে কি হয়েছিল তা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি, নির্বাচনকে ঘিরে যে পরিস্থিতি রয়েছে তা সম্পর্কে আমরা পুরো ডিটেলসে আলোচনা করব। তার জন্য তোমরা সবাই এখনই তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা, আমরা মূল বিষয়ে চলে যাই। এদিকে তারেক রহমানই হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। একাধিক জরিপের প্রতিবেদন। নির্বাচনে এককভাবে জয়ের প্রত্যাশা বিএনপির। থাকছে ভিসা ইস্যুতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করল যুক্তরাজ্য। 25 ফেব্রুয়ারি থেকে কার্যকর। জালিয়াতি রোধে এই উদ্যোগ বলছে হাইকমিশন। জানিয়ে দিব শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টে দিল ড ইউনূস। নির্বাচনের আগে ফাঁদে পড়ল বিএনপি জামায়াত। কার ফাঁদে আটকে যাচ্ছে পরবর্তী সরকার? ভেতরের ভয়ঙ্কর হিসাব। আরও থাকছে আওয়ামী পুলিশের নির্বাচন বানচালের গোপন চক্রান্ত ফাঁস। হাদির লাশ নিয়ে কটাক্ষকারী সেই ভাইরাল পুলিশ গ্রেফতার। এবং সবশেষে জানাবো জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ারে আলমের জবানবন্দিতে ফেঁসে গেল রাষ্ট্রপতি ও তারেক রহমান। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। এবার যাচ্ছি পুরো খবরে। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্যে মুখোমুখি অবস্থানে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রীতিমতো বাগযুদ্ধে জড়িয়েছেন জামায়াতে আমির ড শফিকুর রহমান। ভোটের প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দল দুটির কর্মীদের মধ্যেও চলছে উত্তেজনা। এর মধ্যে তারেক রহমানকে পাবলিক প্ল্যাটফর্মে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ড শফিকুর রহমান, যেখানে তারা জাতির সামনে নিজ নিজ দলের ইশতেহার উপস্থাপন করে জনগণকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেবেন। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আমন্ত্রণ জানান তিনি। পোস্টের শুরুতে তারেক রহমানকে প্রিয় ও মাননীয় সম্বোধন করে জামায়াত আমির ড শফিকুর রহমান বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারের বৈধতা আসে। ন্যায্যতা এবং জনসাধারণের আস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর আমাদের দায়িত্ব হল তরুণদের এটা দেখানো যে রাজনীতি সভ্য এবং অসহিংস হতে পারে। আসুন আমরা মিডিয়া এবং জনসাধারণের সামনে দাঁড়াই এবং ভবিষ্যতের শাসন ব্যবস্থার মান নির্ধারণ করি, যা সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ। জামায়াত আমির বলেন, আপনি এখন আপনার পরিকল্পনা শুরু করেছেন। আমি আপনাকে সরাসরি আলোচনার জন্য একটি পাবলিক প্ল্যাটফর্মে আমার সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা জাতির সামনে আমাদের নিজ নিজ ইশতেহার উপস্থাপন করতে পারি এবং জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে পারি। পোস্টটির শেষে তিনি বলেন, আসুন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সকলেই জনগণের ইচ্ছাকে সম্মান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে জামায়াতে আমিরের এমন প্রস্তাবে এখন পর্যন্ত তারেক রহমান কোনো মন্তব্য না করলেও তার উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহদি আমিন বলেন, প্রচারণার শেষ সময়ে এসে এমন প্রস্তাব সফট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার একটি কৌশল হতে পারে। তিনি বলেন, এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি, তবে আমার কাছে মনে হয়েছে ফেসবুকে একটি পোস্ট করা এবং তারেক রহমানের অ্যাকাউন্টকে ট্যাগ করা বেশ চটকদার একটা বিষয়। আগামীকাল পরশুদিন চেয়ারম্যানের শিডিউল খালি নেই। মাহদি আমিন বলেন, তারেক রহমান গত প্রায় এক যুগের বেশি সময় ধরে অনেকগুলো সুবিন্যস্ত সুনির্দিষ্ট পলিসির কথা বলেছেন। ফ্যাসিবাদের সময় যখন আইন আদালতের মাধ্যমে ওনার বাক স্বাধীনতাকে হরণ করে ওনার বিভিন্ন বক্তব্য প্রচারে বাধা দেওয়া হয়েছিল, আপনারা সেগুলো হয়তো সেভাবে প্রচার করতে পারেননি, কিন্তু বিএনপির নির্বাচনী ইশতেহার ওনার সেই বক্তব্য বিবৃতি পলিসির আলোকেই নির্ধারিত হয়েছে। বিদেশে পড়াশোনা, চাকরি কিংবা ভ্রমণ, স্বপ্নটা বড়, কিন্তু সেই স্বপ্নের দরজার এখন কড়াকড়ি তালা। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য প্রায় সব জায়গাতেই বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে উঠেছে। ফলে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই সংকট, আর এই সংকটের পেছনে আসলে দায়টা কার? সম্প্রতি বিদেশে উচ্চশিক্ষা কিংবা ভ্রমণের সুযোগ পেয়েও অনেক বাংলাদেশি শেষ পর্যন্ত ভিসা না পাওয়ার অভিজ্ঞতার কথা জানাচ্ছেন, যাদের ভাষ্য সব ধরনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে জমা দেওয়ার পরও আবেদন বাতিল হচ্ছে, অথচ এর পেছনে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। ফলে অনিশ্চয়তা ও হতাশা বাড়ছে আগ্রহী আবেদনকারীদের মধ্যে। একই ধরনের অভিযোগ শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসার ক্ষেত্রেও। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করেও তারা ভিসা পাচ্ছেন না। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের পর থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কড়াকড়ি বেড়েছে বলে মনে করছেন আবেদনকারীরা। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়া, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে অভিযোগ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভিসা না পাওয়ার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, ভুয়া কাগজপত্র। শিক্ষাগত সনদ, অভিজ্ঞতার কাগজ কিংবা ব্যাংক স্টেটমেন্ট জাল করে জমা দেওয়ার প্রবণতা বাংলাদেশিদের রিস্ক প্রোফাইল বাড়িয়ে দিয়েছে।
দ্বিতীয়ত, ভিসার শর্ত ভেঙে অবৈধভাবে থেকে যাওয়া। এতে ব্যক্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো দেশের ভাবমূর্তি। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা। ইউরোপ ও আমেরিকার দেশগুলো ভিসা দেওয়ার সময় এখন রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা আর সুশাসনকেও গুরুত্ব দিচ্ছে। ফলে বাংলাদেশিদের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেক ও বায়োমেট্রিক যাচাই আগের চেয়ে অনেক বেশি কঠোর করা হয়েছে। শ্রমবাজারেও ভিসা জটিলতার সংকট স্পষ্ট। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ এবং কিছু ক্ষেত্রে সীমিত করেছে। জাপান ও সিঙ্গাপুরে অল্প কিছু দক্ষ কর্মী গেলেও এই সংখ্যা খুবই সীমিত। শিক্ষার্থী ও পর্যটন ভিসার ক্ষেত্রেও একই চিত্র। এমন বাস্তবতায় ব্রাক মাইগ্রেশন সেন্টারের তথ্য বলছে, প্রতি বছর গড়ে 1 লাখ বাংলাদেশিকে বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয়। ইউরোপ থেকে গত 8 বছরে ফিরেছেন অন্তত 4,000 মানুষ। ফলে ভিসা জটিলতায় আগ্রহীদের বিদেশ যেতে না পারার এই দায়টা আসলে কার? ব্যক্তি, দালাল নাকি রাষ্ট্রীয় ব্যবস্থার? বিশেষজ্ঞদের মতে এই সংকট একক কারণ নয়। ভুয়া কাগজ, অবৈধ থাকা আর দুর্বল সুশাসন সব মিলিয়েই বর্তমান বাংলাদেশের পাসপোর্ট আন্তর্জাতিকভাবে উচ্চ ঝুঁকির তালিকায়। যতদিন এই বাস্তবতা বদলাবে না, ততদিন বিদেশ যাত্রার স্বপ্ন আটকে থাকবে ভিসা জটিলতার সংকটে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক আলাপে একটি প্রশ্ন বারবার উঠছে। তা হচ্ছে, নির্বাচনে কোন দল জয়লাভ করবে আর কেই বা হবেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী। আর এমন সময় একটি জরিপ প্রকাশ করেছে গবেষণাধর্মী প্রতিষ্ঠান সোচ্চার। সেখানকার তথ্য বলছে, আগামীর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। প্রতিষ্ঠানটি মূলত রাজধানীর 4টি আসন নিয়ে জরিপ করেছে। এর মধ্যে রয়েছে ঢাকা 11, 13, 15 এবং 17 আসন। উচ্চপদস্থ রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতির কারণে এই এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বাছাই করা হয়েছে। এর মধ্যে অন্যতম ঢাকার 17 আসন, কারণ রাজধানীর মধ্যে এই আসনটি সবথেকে হেভিওয়েট। এই আসন থেকেই নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিদ্বন্দ্বী জামাতের ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। আসনটিতে সর্বোচ্চ 35% ভোটার বিএনপি জোটকে এবং 32% ভোটার জামাত জোটকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 46.4% মনে করেন বিএনপি জোট জিতবে এবং 27.4% মনে করেন জামাত জোট জয়ী হবে। এরপরে আছে ঢাকা 15 আসন, কারণ এখান থেকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম মিল্টন। এই আসনে জামাত জোটের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এই আসনের 49.2% ভোটার মনে করেন জামাত জোট বিজয়ী হবে, যেখানে বিএনপি জোটের জয়ের ব্যাপারে আশাবাদী 32.5% ভোটার। জরিপে বিশেষ গুরুত্ব পেয়েছে ঢাকা 11 আসন। এই আসন থেকে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এই আসনটিতে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী। বিপরীতে ধানের শীষ মার্কায় লড়ছেন এম.এ. কাইয়ুম। অন্যদিকে প্রাক নির্বাচনী জরিপে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপির তারেক রহমান সবচেয়ে এগিয়ে রয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ 42.1% মানুষ মনে করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, আর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন 34.9% ভোটার। এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 16.2% ভোটার জানিয়েছেন তারা এ বিষয়ে নিশ্চিত নন। অংশগ্রহণকারী 4.1% মন্তব্য করতে রাজি হননি, আর 1.8% ভোটার নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার সম্ভাবনা প্রকাশ করেছেন। সামগ্রিকভাবে জরিপে ঢাকা 11, 13, 15 এবং 17 আসনের ভোটারদের মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া পোস্টাল ব্যালট ভোট। গণভোটে ভর্তিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 4,22,960টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে বলে জানান প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCVSDI প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান। তিনি জানান, শনিবার সকাল 11:15 পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে 5,27,333 জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং 4,94,185 জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া 4,68,991 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে 2,25,168টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ICPV ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে
নির্বাচন কমিশন ইসি। এ পর্যন্ত দেশের অভ্যন্তরে 6,94,146 জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার সকাল 11:15 পর্যন্ত দেশের ভেতরে 3,81,060 জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে 3,21,695 জন ভোট দিয়েছেন এবং 2,76,272 জন পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত 83,942টি ব্যালট গ্রহণ করেছেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশি ও প্রবাসী মিলিয়ে মোট 15,33,684 জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন সালিম আহমেদ খান। যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়ে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন আগামী 25 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এই নতুন নিয়ম। চিরাচরিত পাসপোর্টের স্টিকার পদ্ধতির দিন শেষ হয়ে এখন থেকে যাত্রা শুরু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ভিসা ব্যবস্থা। ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করতেই ডিজিটাল রূপান্তর। যারা নতুন করে ভিসার আবেদন করবেন তাদের পাসপোর্টে আর কোনো কাগজের স্টিকার লাগানো হবে না। এর পরিবর্তে আবেদনকারী পাবেন ভিসা, যা অনলাইনে সংরক্ষিত থাকবে এবং ভ্রমণের সময় ডিজিটাল মাধ্যমেই যাচাই করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভিসা জালিয়াতি রোধে এই উদ্যোগ নিয়েছে হাইকমিশন। এই প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানতে ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.gov.uk/apply-to-visa ভিজিট করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আপাতদৃষ্টিতে দেশের রাজনৈতিক আকাশ শান্ত, সবকিছু স্বাভাবিক বলেই মনে হচ্ছে। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে তলে তলে ঘটছে এক অকল্পনীয় ঘটনা। ড ইউনূস এমন এক পরিস্থিতির জাল বুনছেন যা বাংলাদেশের ইতিহাসে তো বটেই, বিশ্ব রাজনীতিতেও এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। অনেকেই ভাবছেন দায়সারা একটি নির্বাচন দিয়ে ড ইউনূস ক্ষমতা ছেড়ে শান্তিতে অবসরে চলে যাবেন। নোবেলজয়ী এই মানুষটি কেবল লেকচার দিয়েই দিন কাটাবেন, কিন্তু তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা এক বিন্দুও আঁচ করতে পারছেন না। পর্দার আড়ালে ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে এক বিশাল খেলার ছক। এই ছক এতটাই নিখুঁত ও কঠোর যে ভবিষ্যতে যেই সরকারি ক্ষমতায় আসুক, সে বিএনপি হোক কিংবা জামায়াত, তাদের প্রতিটি পদক্ষেপ নিতে হবে ড ইউনূস তৈরি করে দেওয়া নির্দিষ্ট সীমানার মধ্যেই। কেউ একে ফাঁদ বলছেন, কেউ বলছেন শিকল, আবার কেউ বলছেন 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষার এক অভিনব রক্ষা কবচ। শব্দ যাই হোক, বাস্তবতা একটাই। আগামী দিনের সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতায় বেঁধে ফেলেছেন এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। আজ আমরা সেই অদৃশ্য সুতোর জট খুলে দেখব এবং বিশ্লেষণ করব ড ইউনূসের সেই মাস্টার প্ল্যান, যা দেখে রীতিমতো হতভাগ দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো। এই আলোচনার গভীরে যাওয়ার আগে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা জরুরি। ড ইউনূসকে যারা কেবল একজন সহজ সরল অর্থনীতিবিদ ভেবেছিলেন, তারা এখন বড় ধাক্কা খাচ্ছেন। তিনি নিজেকে এমন এক কঠিন বাস্তবতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন, যার তৈরি কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারো নেই। এটি কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয়, বরং এটি একটি বিশাল রাষ্ট্র সংস্কারের নীল নকশা। আপনি যদি মনে করেন শেখ হাসিনার মতো ফ্যাসিজম আবার ফিরে আসবে কিংবা ক্ষমতার দাপটে যা ইচ্ছা তাই করা যাবে, তাহলে সেই স্বপ্ন শুরুতেই ধূলিসাৎ হয়ে যাবে। জুলাই বিপ্লবে যে রক্তক্ষয়ী সংগ্রাম এদেশ দেখেছে, সেই বিপ্লবের ফসল অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন না করে ড ইউনূস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না। এটি এখন ধ্রুব সত্যের মতো স্পষ্ট। এই গ্যারান্টি তিনি শুধু কথাই দেননি, বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন পরিবর্তন এনেছেন যা চাইলেও পরবর্তী সরকার উপড়ে ফেলতে পারবে না। এর সবচেয়ে বড় প্রমাণ দেশের বৈদেশিক নীতিতে আসা বড় পরিবর্তন। ভারতের সঙ্গে পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার দিন এখন শেষ। যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে নিজের খেয়াল খুশি মতো দেশ চালাবেন, তারা আসলে এক বড় বিভ্রান্তির মধ্যে আছেন। সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে 9 ফেব্রুয়ারি। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একটি বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। বিশ্বের ইতিহাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির নজির খুবই বিরল। এর অর্থ অত্যন্ত গভীর। ড ইউনূস নিশ্চিত করেছেন বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ইচ্ছার উপর নির্ভরশীল না থাকে। এই চুক্তির মাধ্যমে তিনি পরিষ্কার করে দিচ্ছেন, ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের গন্তব্য এখন সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি শুধু ব্যবসার বিষয় নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। এই বার্তার মাধ্যমে তিনি প্রতিবেশী দেশগুলোকে, বিশেষ করে ভারতকে বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ এখন আর কারও করোনার উপর নির্ভরশীল নয়। দেশের পররাষ্ট্রনীতি এখন আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হবে। যারা ভেবেছিলেন নির্বাচনের পর পুরনো দাদাগিরি ফিরে আসবে, তারা এখন ড ইউনূসের এই দূরদর্শী চাল দেখে পুরোপুরি কুপকাত। ড ইউনূস শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়,
নয়, দেশের ভেতরেও শক্ত অবস্থান তৈরি করেছেন। বিএনপি বা অন্যান্য দল যারা ভেবেছিল ক্ষমতায় গিয়ে বন্দরে দখল নেবে কিংবা পুরনো স্টাইলে চাঁদাবাজি শুরু করবে, তাদের জন্য এটি একটি স্পষ্ট সতর্কবার্তা। শর্ত এতটাই পরিষ্কার যে নির্বাচনের একদিন আগেও কঠোর সিদ্ধান্ত নিতে তারা দ্বিধা করবে না। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড সাফাত হোসেন যেভাবে জরুরি সভা ডেকে সমস্যার সমাধান করেছেন, তাতেই বোঝা যায় তারা শুধু ক্ষমতা ছেড়ে দেওয়ার অপেক্ষায় নেই, বরং একটি স্বচ্ছ ও পরিষ্কার ব্যবস্থা নিশ্চিত করেই যেতে চান। সাংবিধানিক কৌশলের ক্ষেত্রেও ড ইউনূস নিয়েছেন এক নজিরবিহীন পদক্ষেপ। প্রচলিত সংবিধানের ফাঁকফোকর অতীতের স্বৈরশাসকরা যেভাবে ব্যবহার করেছে, এবার সেই পথ পুরোপুরি বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণত নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান স্পিকার বা ডেপুটি স্পিকার, কিন্তু সেই পদ শূন্য থাকায় সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি। দেখতে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে এক বিশাল আইনি চাল। এই শপথ প্রক্রিয়ার মাধ্যমেই অন্তর্বর্তী সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা নিশ্চিত করা হবে। আপনি যদি এমপি হিসাবে শপথ নিতে চান, তবে ড ইউনূসের সরকারের তৈরি করা আইনি কাঠামোর ভেতরেই আপনাকে আসতে হবে, নচেত আপনার সংসদ সদস্য পদই অবৈধ হয়ে যাবে। এভাবেই ১৯৭২ সালে সংবিধানের দোহাই দিয়ে যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, তাদের মুখ স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। এটি শুধু আইনের খেলা নয়, এটি রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। এখানেই প্রশ্ন আসে, বিএনপি কেন এত অসহায়? দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন ক্ষমতায় ফেরার জন্য মরিয়া, কিন্তু ভারতের সঙ্গে পুরনো ঘরানার সম্পর্ক ও রাজনীতি করার যে বাসনা তারা লালন করছে, ড ইউনূসের তৈরি কাঠামোর কারণে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। অন্যদিকে জামায়াত এই পরিবর্তনের সঙ্গে নিজেকে অনেকটাই মানিয়ে নিতে প্রস্তুত। তারা ইউনূসের লেগাসি বহনে আগ্রহী, কিন্তু বিএনপির জন্য এটি সহজ নয়, কারণ ড ইউনূস যে ব্যবস্থা গড়ে তুলেছেন, সেখানে রাজনৈতিক দলের হাতে আর একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকছে না। জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের চেতনা এখন একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই সীমার বাইরে যাওয়া মানেই জনগণের মুখোমুখি হওয়া। ড ইউনূস এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যেখানে পরবর্তী সরকার বাধ্য হয়েই সুশাসন ও জবাবদিহিতার পথে হাঁটবে। পুলিশের গুলিতে নিহতদের ঘটনায় একের পর এক মামলার রায় ও বিচার প্রক্রিয়া তারই অংশ। তিনি ও তার উপদেষ্টা পরিষদ চান না ভবিষ্যতে কোনো সরকার এসে এসব অপরাধ ধামাচাপা দিক। এজন্য তারা এমন নথিপত্র ও আইনি ভিত্তি গড়ে তুলছেন যা উপেক্ষা করা যে কোনো সরকারের জন্য কঠিন হবে। বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বিচার এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে পিছু হটার আর কোনো পথ নেই। এটি সেই ফাঁদ যা শুধু অপরাধীদের জন্য নয়, ভবিষ্যতের সম্ভাব্য স্বৈরশাসকদের জন্য এক বিশাল প্রতিবন্ধক। আপনি আর লাশের উপর দিয়ে রাজত্ব করতে পারবেন না। এই নৈতিক ও আইনি দেয়াল ড ইউনূস অত্যন্ত শক্তভাবে নির্মাণ করেছেন। বিশ্ব রাজনীতিতে তার গ্রহণযোগ্যতাকেই তিনি বাংলাদেশের স্বার্থে এক শক্ত ঢাল হিসেবে ব্যবহার করছেন। দেশের ভেতরের শক্তিগুলো তাকে সরাতে চাইছে, একথা তিনি জানেন। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এমন বন্ধন তৈরি করছেন যা ছিন্ন করা কোনো সাধারণ রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। সবশেষে বলা যায়, ড মোহাম্মদ ইউনূস কেবল একজন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা নন, তিনি আধুনিক বাংলাদেশের এক নতুন স্থপতি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। চট্টগ্রাম বন্দর রক্ষা থেকে শুরু করে এমপিদের শপথের নতুন নিয়ম কিংবা আন্তর্জাতিক চুক্তি, সবই এক বৃহৎ লক্ষ্যের দিকে এগোচ্ছে। সেই লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়া যেখানে আর কেউ একনায়ক হতে পারবে না। আপনি একে ইউনূসের ফাঁদ বলুন কিংবা জাতির মুক্তির সনদ, একটি বিষয় নিশ্চিত, পরবর্তী সরকার চাইলেই এই শৃঙ্খল ভাঙতে পারবে না। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্তি এদের নিয়ে প্রচারণা করে, গুলিস্তান থেকে পকেটে মোবাইল থেকে চলে যায় না, ওগুলার ভাগ ওইখানে চলে যায়। যে ব্যবসায়ীরা যে গুলিস্তানে ব্যবসা করে মতিঝিলে, এগুলো অনেক জায়গা থেকে চাঁদা উঠে, ওগুলো নিয়ে মির্জা আব্বাস হলো গুন্ডা বাহিনী পালে, এগুলা দিয়ে হলো নির্বাচনে সে কাজ মেনটেন করে। ঢাকা আর্ট হচ্ছে সবচেয়ে ভাইব্রেন্ট মানে ক্যাম্পেইন স্ট্র্যাটেজির দিক থেকে ধরলেও এখন আপনার স্ট্যাটাসটা কি দাঁড়াচ্ছে? কয়েকটা দিন আছে যে আপনি কোন অবস্থায় আছেন বর্তমানে? আমি ভোটারদের কাছে যাচ্ছি, আমি তো বলতে পারবো না যে আমি ইলেকশনে জয়ী হব, এটা মির্জা আব্বাসও বলতে পারবেন না উনি ইলেকশনে জয়ী হবে, যদিও উনি মাঝে মধ্যে বলার চেষ্টা করেন। তো আবার যখন ফিল্ডে নামেন তখন অবস্থা ব্যাগতিক দেখে আবার বাসায় চলে যায়, চিন্তা করেন যে না, এটা তো ভোটাররা বলবে। তো যারা ভোট দিবে তারা এবার সিদ্ধান্ত নিবে। তো আমরা আশা করব যে আমার বিরুদ্ধে এমন কোনো জায়গা হয় না হেনস্থ করা, আমাকে ছোট বেয়াদব বলা, সব কিছু করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। মানসিকভাবে আমি 1 সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই। কেন ভেঙে পড়েন নাই? কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে। সংসদে গেলেও ফাইট হবে, বাইরে থাকলেও ফাইট হবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ইনশাল্লাহ আমরা তাদেরকে বিদায় করব। মাত্র তো যুদ্ধটা শুরু হলো, যুদ্ধের শুরুতে যদি মানসিক চাপে পড়ে তাহলে তো কৌশলগত অবস্থান আপনার? এটা আমার রাজনৈতিক অবস্থান। কারণ চাঁদাবাজদের দমন না করলে
গত 1 বছর যে নির্যাতন হয়েছিল, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না। ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষের চাকরি হবে না, চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না, পেটে ভাত থাকবে না। সবাই দেখছিল যে মির্জা আব্বাসের সাথে একটা কনফ্রন্টেশন, ভার্বাল একটা স্টেটমেন্টের বিষয় আছে। আপনি শেষ পর্যন্ত তারেক রহমান মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনি তো জানেন। দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়, সন্ত্রাসী কাজ করে বেড়ায়। ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। গতকাল আপনার একটা কথা যে তারেক রহমান কাগজে বাগ, এটা অনেক স্প্রেড করেছে। তারেক রহমান তো আসলে কাগজে বাগ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে? জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজেদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নিবে। তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে? আচ্ছা, আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে তার ব্যাপারে আপনার কনফিডেন্সের জায়গাটা কোথায়? যদি জনগণ সিদ্ধান্ত নেয় তাহলে তো সমস্যা নেই। এমন অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখছেন? আর এই লেভেল প্লেইং ফিল্ডে নাই, এটা হলো বিএনপি ফিল্ড। আমরা বিএনপি ফিল্ডে খেলতেছি, কতক্ষণ অ্যাটাক হই, মারা পড়ি, আবার উঠি, আবারই দাঁড়াই, কিন্তু তাদের সাথে আমরা যুদ্ধ থামাবো না। কেন? এটা অসম যুদ্ধ। মির্জা আব্বাস পাওয়ার জন্য করছেন এবং এগুলো আসলে ইচ্ছাকৃত আপনার প্ল্যান। পাশাপাশি সরকার সিম্প্যাথি পাইতে চাইলে তো তাহলে আমি রাস্তার মধ্যে শুয়ে থাকতাম। ওইসব সস্তা জিনিসের জন্য আমি না। আমি সিম্প্যাথি পাইতে চাইলে অনেক আগে নিতে পারতাম। আমি কাঠ গড় পুড়িয়ে রাজনীতিতে এসেছি, আমি করতেছি। উনি সাহস থাকলে, আমি এখনো বলবো, উনি কালকে বলুক যে কালকে জনগণের সামনে আইসা অঙ্গীকার করুক যে আমি মির্জা আব্বাস আজকে থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস আজকে থেকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস দুর্নীতি ছেড়ে দিলাম, এবং আমি যে অপরাধ করেছি এটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমা প্রার্থী। এবং সাথে সাথে যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে দান করবো, আপনাদের দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, ওনার সাথে তখন বুক মিলাবো। সন্ত্রাস থাকাকালীন, চাঁদাবাজ থাকাকালীন কোনো কম্প্রোমাইজ হবে না। এটা শুধু মির্জা আব্বাস না, 300 আসনেই তারেক রহমান এইসব গডফাদারদের দিয়েছে। কমিশনার কাইয়ুম কি ভালো লোক? স্বদেশ প্রপার্টিজদের দখল করছে। এই যে সাদেক হোসেনের খোকা, কালকে এক মহিলা আমার কাছে এসে কান্না করতেছে, 7 জন টিচারকে হলো স্কুল থেকে তারা বের করে দিয়েছে। এই যে খোকা পুত্র জমিদার, এই যে কি যেন ওনার নাম, ইশরাক, বেয়াদব একটা ইশরাক। তো এই যে তারা বেয়াদবিগুলো মানুষের সাথে করতেছে। এই যে রবিউল খুনের মামলার আসামি, চারিদিকে তাকায়া দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে পড়া, কোন জায়গা যায় এসে পড়ছি। এখন আফগানিস্তানে যখন কেউ অ্যাসাইনমেন্টে আসে, সে আইসা দেখে কোন জায়গায় যে পা দিলে মাইন। আমি হলে এই অবস্থায় আছি। শাহজাহানপুরের দিকে যাই, ওইখানে একটা মাইন, ওই মাইন আমার হলো ডিফিউজ করতে হইতেছে। ধানমন্ডির দিকে আরেকটা মাইন, উত্তরার দিকে জাহাঙ্গীরকে লাগায় রাখছে, ঢাকা 20 একজনকে, সবগুলো তো দেখেন গডফাদার সন্ত্রাসী। এখন বলছে উনি প্ল্যান করে আসছে। কি প্ল্যান? যেখানে হলো লিচু গাছ আছে ওই জায়গায় লাগাবে, যেখানে আম গাছ আছে ওইটা লাগাবে, আরেক জায়গায় ওই কি করছে যেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে ওইখানে করবে, ওটার উপরে আরেকটা করবে। তো কয়েকদিন পরে ঘোষণা দিবে যে বিএনপি যেটা আছে আরেকটা বিএনপি প্রতিষ্ঠা করা লাগবে। সেক্ষেত্রে এই কনফ্রন্টেশনের কারণে জনগণের জন্য কি করতে চাচ্ছেন সেটাই তো সামনে আসছে। সেটা এখন বলবো? তাহলে একটু প্রচার করেন। আমি তো বলি প্রচার করে না। সেটা হলো আমরা 8 দফা ইশতেহার দিয়েছিলাম। আমরা প্রথম দফা রেখেছিলাম শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার। আমরা ইনভেস্টিগেশন বডিগুলোকে শক্তিশালী করব, কমিশন গঠন করব, বিচারালয়কে স্বাধীন করব, আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে শক্ত একটা অবস্থানের মাধ্যমে আমরা এই হত্যাকাণ্ডের বিচার করব। 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো এখানে চাঁদাবাজ মাদক সন্ত্রাসের একটা স্বর্গভূমিতে পরিণত হয়ে গেছে, এটা ক্লিন করব, মাদক মুক্ত করব আমরা এলাকা, চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করব। 3 নম্বর হলো এখানে অনেক স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল অবস্থায় আছে, মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থা পায় না, বাচ্চাদের স্বাস্থ্য ব্যবস্থা পায় না। আমরা এখানে সর্বজনীন এই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব এবং উইথ দ্য অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ আপনার আছে ল্যাবিডে যাবেন এটা হবে না, আপনার ক্রয় ক্ষমতার মধ্যে তো থাকতে হবে। আমরা এখানে বিকারুন্নেসা ভর্তি বাণিজ্য বন্ধ করব। আমরা বলেছি এখানে সকলের জন্য শিক্ষা উইথ অ্যাফোর্ডেবিলিটি, উইদাউট এনি বাণিজ্য এবং দখলদারিত্ব ছাড়া এখানে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব। এগুলো কি আমাদের খারাপ কাজ? আমরা 4 নম্বরে বলেছি যে এখানে ঢাকা 8কে একটি নিরাপদ নগরী গড়তে হবে, যাতে জনদুর্ভোগ সৃষ্টি যে বিষয়গুলো আছে সেগুলো থেকে নিরাপদ করে গ্যাস, বিদ্যুৎ, ড্রেনেজ সিস্টেম এগুলো আমরা ঠিক করব এবং মানুষের প্রতিনিয়ত বাসার সামনে যে ময়লাগুলো পড়ে থাকে সেগুলো আমরা স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে যানজট এগুলো আমরা মুক্ত ঢাকা 8 করব। আমরা সাথে সাথে বলেছি যে জনতার যিনি এমপি হবে ঢাকা 8-এ, উনি জনতার এমপি হবেন, অর্থাৎ উনি কোনো
জমিদারের বাসায় থাকবেন, উনি জনগণের মধ্যে থাকবেন, কথা বলবেন, এবং axpaatwari একটা .com থাকবে যেখানে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারবেন, হটলাইন থাকবে, জিজ্ঞেস করতে পারবেন, অফিসে আইসা বলতে পারবেন এই বাচ্চা তুমি এটা করো না কেন, আমি বলবো ঠিক আছে আব্বা আমি করতেছি, খালাকে বলবো খালা আমি এটা করতেছি, দাদাকে বলবো দাদা আমি এটা করতেছি। ইনশাল্লাহ আপনাকে পাবে পাবেন আপা, পাবেন, 100% পাবেন। গণ অভ্যুত্থানের পরে পাইছেন না, 100% পাবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি একদম মাটির মানুষ, এখন যেভাবে পাইছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও পাইবেন। আমার মধ্যে কোনো পরিবর্তন, আমি খুবই সহজ সরল ছেলে, স্পষ্ট কথা বলি, এতে কারো মাথা গরম হয়ে যায়, কিন্তু আমি স্পষ্ট কথা বলি, খুবই সহজ সরল ছেলে, এবং আপনারা আমার সাথে এতদিন ক্যাম্পেইনও দেখেছেন, আমার মধ্যে কোনো রাগ ডাক নাই, এবং আমি যাদের সাথে মিশেছি প্রত্যেকটা লোক এই কথাটা বলবে, আমি কোনো রাগ ডাক রাখি না, আমার মধ্যে কোনো কমপ্লেক্সিটি নাই। আমি রাজনীতি করতে এসেছি, ভিতরে এক কথা বলবো, বাইরে এক কথা বলবো, আমি এটাতে না, যা সত্য সেটা বলবো, যা মিথ্যা মিথ্যাটা মানুষের সামনে প্রকাশ করে দিব।